আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং এর সাথে রয়েছে আমি নিরাপদ। ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তারাই গুপ্ত। 16 বছর তাদের কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি, মিলেমিশে ছিল স্বৈরাচারের সাথে। বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে দেশ চালানো সম্ভব নয়। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত, ছবি তুলেছেন শাহিনুর আহমেদ খান। সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কের জনসমুদ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিলেন শিল্পের ছোঁয়া। ধানের শীষের গর্জন ছড়িয়ে পড়ল আছড়ে পড়া ঢেউয়ের মতো। লড়াই হচ্ছে সিরাজগঞ্জ ও পাবনা জেলার 11টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীর হাতে ধানের শীষ তুলে দিয়ে তাদেরকে বিজয়ী করতে আহ্বান জানান তারেক রহমান। আপনারা তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসলে এদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের দুঃখ কষ্ট উন্নয়ন সবকিছুর দেখভাল করা। তারেক রহমান বলেন, ভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়াবে তাদের পরিচয় গুপ্ত। 16 বছর তাদের কোথাও দেখা যায়নি। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। ষড়যন্ত্র করে ভোটের অধিকার কেউ যেন কেড়ে নিতে না পারে সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র করে কেউ আবার আপনাদের এই ভোটের অধিকারকে কেড়ে নিয়ে যেতে না পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে। বিএনপিরই কেবল দেশ চালানোর অভিজ্ঞতা আছে মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি ছাড়া দেশ চালানো অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। মানুষ তার উপরেই ভরসা করে যার অভিজ্ঞতা আছে। মানুষ তার উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে। মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি। এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরেই আছে। ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ পাবনার তাঁত শিল্পকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার ঘোষণা দেন তারেক রহমান। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। খান আলামিন, আরটিভি, সিরাজগঞ্জ। আমরা একসাথে একটি মহল ভোটকে বাধাগ্রস্ত করতে চায় মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিকাশ নগদ নাম্বার সংগ্রহ করে বিভ্রান্তি ছড়াচ্ছে তারা। টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজনা বাইপাস এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান আরও বলেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সে সময় একজনের ভোট যেন আরেকজন দিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানায় বিএনপি চেয়ারম্যান। সকাল সকাল একটু বের হতে হবে, একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে। যে সকল মুসলমান ভাইরা আছে তারা দরকার হলে ভোট যার যার স্ব ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত আদায়। আপনারা যদি বিএনপির পাশে থাকেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সমর্থন দেন, এই দেশের মালিক জনগণ আপনারা যদি বিএনপিকে সামনে এগিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। দর্শক, এরই মধ্যে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আলামিন, জনসভায় তারেক রহমান কি কি প্রত্যয় ব্যক্ত করলেন, বিস্তারিত জানাবেন। তারেক রহমান মূলত সকল সমাবেশে তার দল ক্ষমতায় গেলে কি কি উন্নয়ন করবে, কি কি পরিকল্পনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই বিষয়গুলো স্পষ্ট করে তুলে ধরেছেন। ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন এবং পাশাপাশি যেসব এলাকায় তিনি বক্তব্য দিয়েছেন সেসব এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার কথা বলেছেন। যেমনটি তিনি টাঙ্গাইলের সমাবেশে বলেছেন, টাঙ্গাইলের যেমন যমুনা নদীতে বাঁধ নির্মাণ করার কথা এসেছে, দাবিটি জানানো হয়েছে সংসদ সদস্য প্রার্থীদের পক্ষ থেকে। তিনি বলেছেন তারা ক্ষমতায় আসলে বাঁধ নির্মাণ করবেন এবং বাঁধ নির্মাণ করে সেই নদীর পাড়ে কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের
অর্থনীতি চাকাকে সচল করার জন্য নানা ধরনের শিল্প কারখানা গড়ে তুলবেন সেই প্রত্যয়ের কথা বলেছেন। এছাড়া টাঙ্গাইলের যে তাঁত শিল্প রয়েছে, টাঙ্গাইলের যে তাঁতের শাড়ি রয়েছে, এগুলোকে বিশ্ব দরবারে কীভাবে নিয়ে যাওয়া যায় সেই পরিকল্পনার কথা বলেছেন। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্য জনগণের কাছে 12 তারিখে ভোট চেয়েছেন ধানের শীষের প্রতীকে, যাতে তারা যদি ধানের শীষ প্রতীকে ভোট দেয় এবং বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে সবগুলো পরিকল্পনা বাস্তবায়ন করবেন সেই প্রতিশ্রুতি তিনি এই সমাবেশে দিয়েছেন। এবং এই জন্য তিনি যেটি বলেছেন যে একটি মহল রয়েছে যারা নির্বাচনকে বানচাল করার জন্য দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র করছে, তারা নানানভাবেই বিতর্কিত করতে চাচ্ছে এই নির্বাচনকে। একটি দলের সমর্থক এবং কর্মীরা তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে, বিশেষ করে নারী ভোটারদের কাছে গিয়ে তাদের বিকাশ এবং নগদ নাম্বার নিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই বিষয়ে সকল জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয়ে বলেছেন যে ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে, কেউ যেন একজনের ভোট আরেকজন দিতে না পারে, অর্থাৎ কোনো জাল ভোট যেন কেউ দিতে না পারে, কিংবা আগে যেরকম দেখা যেত যে কেন্দ্রের মধ্যে দীর্ঘ সারি কিন্তু সামনের দিকে আগায় না, এমন পরিস্থিতি যেন কেউ করতে না পারে, সেই জন্য সবাইকে সতর্ক সজাগ দৃষ্টি রাখার আহ্বান তিনি জানিয়েছেন। একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট যেন অনুষ্ঠিত হয়, সেজন্য জনগণ যাতে সক্রিয় ভূমিকা পালন করে সেই আহ্বানটি তারেক রহমান জানিয়েছেন। তো মিতু, আমার কাছে এই হচ্ছে সবশেষ কথা। তারেক রহমান টাঙ্গাইল সমাবেশে যেসব বক্তব্য তুলে ধরেছেন তার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিজ নির্বাচনী আসন বগুড়া 6-এর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ সময় এলাকার সমস্যাগুলো তৃণমূলের নেতাদের মুখে শোনেন বিএনপি প্রধান। সেই সঙ্গে আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তীতে এলাকার উন্নয়ন নিয়ে দিক নির্দেশনা দেন তারেক রহমান। যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের হাতে দেশ নিরাপদ না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখছা ইউনিয়নে নির্বাচনী সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় কাউকে বিকাশ নম্বর না দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের ধর্মের মধ্যে বিভেদ থাকবে না। এ সময় তিনি আরও বলেন, বিগত 15 বছরে দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। তারা দেশে অর্থ লুটে নিয়ে বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে ফোকলা বানিয়ে দিয়েছে। এছাড়া বিএনপি কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার প্রদান করবে বলেও আশ্বাস দেন তিনি। 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল, ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাত থেকে আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি। নির্বাচন শেষ হওয়ার সর্বোচ্চ 12 ঘণ্টা পরেও ফলাফল ঘোষণা করা না হলে অসৎ কোনো উদ্দেশ্য আছে ধরে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ভোট গণনায় দীর্ঘসূত্রিতা মেনে নেবে না বিএনপি। রাজধানীর নয়াপল্টনে হাব বাইরা ও অ্যাটবের যৌথ আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও সরকারের ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা। নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে তারা ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়। সরকার এবং কমিশন দেশের মানুষকে একটি ভালো নির্বাচন উপহার দেবে বলেও প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। কারণ আপনাদের বুঝতে হবে যে বিএনপির বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আপনারা দেখেছেন কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই 12 ঘন্টার বেশি দেরি করে? তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে তারা আবারও বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শেখ হাসিনাকে
ফিরিয়ে আনার বিষয়ে পজিটিভ বক্তব্য দিচ্ছেন। বগুড়া শহরকে সিটি কর্পোরেশনের রূপান্তরের উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্যোগ সফলতার মুখ দেখবে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কোনো ফ্যাসিবাদ ও দুর্নীতিগ্রস্ত সরকার নয়, তারা একটি মানবিক বাংলাদেশ দেখতে চান। দুপুরে কুমিল্লা 14 গ্রামে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। এরপর জেলার বুড়িচং এবং দাউদকান্দিতে আরও দুটি নির্বাচনী সভায় যোগ দেন আমির। 11 দলীয় জোটের সভায় যোগ দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপ করতে আসলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লায় তৃতীয় ও শেষ দিনের মতো নির্বাচনী জনসভা করেছে 11 দলীয় জোট। বেলা 12টায় জেলার 14 গ্রামের পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ক্রান্তি এবং সংশয় সৃষ্টি করা। সমাবেশে আমির বলেন, আমরা আগামীর বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদকে মানব না। দুর্নীতিগ্রস্ত নয়, একটি মানবিক বাংলাদেশ দেখতে চায় জামাত। 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে, গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। এরপর কুমিল্লা 5 আসনের বুড়িচংয়ের নিমসার বাজারের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। আমি দুর্বল হাতে বেকার মাথা নিতে চাই না, আমি কাজ করে খেতে চাই। তারা কিন্তু এই দাবিতেই রাস্তায় নেমেছিল যে আমার অধিকার আমাকে দাও। পরে দাউদকান্দি ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর বলেন, দেশে অতীত রাজনীতির বন্দোবস্ত আর চলতে দেওয়া হবে না। এই রাজ্যে কোন সময় একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল, এর বাইরে সবাইকে বিবেচনা করা হতো। আমরা এখানে ভাড়া দিয়া আপনারা দেশের মালিক, আমরা ওই সমস্ত জমিদারি মানি না। এদেশে সকলের সমান অধিকার। এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে আয়োজিত জনসমাবেশে যোগ দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছেন, দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবার জনগণ পরিবর্তন চায়। যে তিনটি দল জনগণের শান্তি কল্যাণের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন, তারা তিনটি দলই এই রাষ্ট্রের সুখ সমৃদ্ধির উদ্দেশ্যে দায়িত্ব পালনে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে, ঘৃণ্যভাবে, লজ্জাজনকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 14 গ্রামের জনসভায় 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় এলে জুলাই গণহত্যা ও হাদি হত্যার বিচার করা হবে। কোনো আধিপত্যবাদী শক্তি নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করলে জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। আব্দুল হামিদ, RTV। 13তম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে প্রাণঘাতী বা মারণাস্ত্র ব্যবহার করবে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। রাজধানী মিরপুরের সুইমিং কমপ্লেক্সে স্থাপিত বেইজ ক্যাম্পে ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার কর্নেল SM আবুল এহসান একথা বলেন। এর আগে প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। এবার নির্বাচন ও গণভোটে নিরাপত্তায় সারা দেশে 37,000-এর বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। K9 ডগ স্কোয়াড ও হেলিকপ্টার ব্যবহার করবে বিজিবি। জরুরি টিম থাকবে। নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ব্যাটালিয়ন এবং সেক্টর সদর দফতরে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন কোনো মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না নির্বাচন পারে। সংক্রান্ত আইন শৃঙ্খলা কিভাবে মেনটেন করতে হবে এ ব্যাপারে যথেষ্ট পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। প্রার্থীদের 1/3 বেশি তরুণ। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিপুল সংখ্যক তরুণ ভোটার, যারা এবারই প্রথম ভোট দেবেন। বিশ্লেষকদের মতে এই সমীকরণই ভোটের ফলাফলে এবার ব্যাপক প্রভাব ফেলবে। তবে তারা বলছেন, শুধু তরুণ প্রার্থী দেখে নয়, জনগণের কল্যাণে যারা কাজ করবে তাদেরকেই বেছে নেবে ভোটাররা। সাদিয়া কানিসের রিপোর্ট।
ভোটের মাঠে এবার আলোচনার তুঙ্গে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ, প্রচারেও তাদের সরব উপস্থিতি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীর সংখ্যা 34.03%। এর আগে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন 2008-এ এর সংখ্যা ছিল প্রায় 24%। সে হিসেবে এবার তরুণ প্রার্থী বেড়েছে প্রায় 10%। এবার প্রতিদ্বন্দ্বিতা করা 1981 জন প্রার্থীর মধ্যে 637 জনই তরুণ। মধ্যবয়সী ও প্রবীণ প্রার্থীর সংখ্যা 1235 জন, যা প্রায় 66%। তরুণ প্রার্থীর সংখ্যা বাড়ানোর পেছনে ভূমিকা রেখেছে নতুন রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। তাদের বেশিরভাগ প্রার্থীই তরুণ। এনসিপির 32 জন প্রার্থীর মধ্যে 31 জনই তরুণ। গণ অধিকার পরিষদের 90 প্রার্থীর মধ্যে তরুণ 71 জন। তবে পুরনো দলগুলো সে পথে হাঁটেননি। বিএনপির 288 প্রার্থীর মধ্যে তরুণ মাত্র 18 জন। জামায়াতে ইসলামীর 224 প্রার্থীর মধ্যে তরুণ 49 জন। জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনও তুলনামূলকভাবে কম তরুণ প্রার্থী দিয়েছে। শুধু প্রার্থী নয়, ভোটার তালিকাতেও বেড়েছে তারুণ্যের উপস্থিতি। কমিশনের তালিকা অনুযায়ী এবার মোট ভোটার 12,77,00,000। এর মধ্যে 2008 সালের পর নতুন যুক্ত হয়েছেন 4,66,00,000 তরুণ ভোটার। আমার দিক থেকে বলতে গেলে যারা দেশের জন্য কাজ করবে, সেবা করবে, আমাদের সেফটিটা দেখবে, অবশ্যই আমরা তাদেরকে চুজ করব। আমরা ইয়াং আর চাচ্ছি যে আমাদের দেশ যে সামনে যে পরিচালনা করবে সে অবশ্যই যদি ইয়াং হয় তাহলে আমাদের আর কি ভালো হয়। তাদের কাছ থেকে যে প্রত্যাশাটা ছিল সেটা আসলে 5ই আগস্টের পরে পাচ্ছি না, যার কারণে তাদের উপরে আশাটা কম। ইয়াংদের পাশে দাঁড়ান, ইয়াংদেরকে ভোট দেন, সাপোর্ট করেন, ইনশাআল্লাহ ইয়াংরা কিছু দেশের জন্য কিছু করবে। তবে নির্বাচন কমিশনের সাবেক সচিব জেসমিন টুলির মতে, যে দল বা প্রার্থী তরুণদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে, তরুণ ভোটাররাও তাদেরকেই প্রাধান্য দেবে। যে তরুণকে সে ভোট দিতে পারে, তার মধ্যে যদি তার আশার আলো দেখতে পায়, অবশ্যই তাকে ভোট দেবে। তারা চায় ভবিষ্যৎ বাংলাদেশের নিরাপত্তা, তারা চায় তাদের চাকরির কর্মক্ষেত্রের নিরাপত্তা। দেশ চালানো বা একটা সংসদ সদস্য হয়ে চালানোর জন্য যে যোগ্যতা লাগে, সেগুলো যদি তরুণরা দেখতে পায় তাহলে তো অবশ্যই তাই সেদিকেই যাবে, কিন্তু না দেখতে পেলে তারা যেখানে দেখতে পাবে সেদিকেই যাবে। নতুন এই সমীকরণ শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পারবে তার উত্তর মিলবে ভোটের দিন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সরকার গঠন করলে আইসিটি খাত থেকে জিডিপির 2 থেকে 5% অবদান রাখতে চায় বিএনপি। পাশাপাশি জনগণের তথ্য পাচার বন্ধে এআই চালিত ডেটা সেন্টার চালুর কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। এছাড়া 5 বছরের মধ্যে সরাসরি আইসিটি খাতে 10 লাখ মানুষের কর্মসংস্থানের আশাবাদ ব্যক্ত করেন তারা। রাজধানীতে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। রাজধানীর বনানী ক্লাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় বিষয়ক আলোচনা। বক্তারা বলেন, অর্থনীতি, কর্মসংস্থান, নাগরিক অধিকার সবকিছুর কেন্দ্রবিন্দু আইসিটি। শিক্ষিত লোকের পার্টিসিপেশন অত্যন্ত কম আমাদের দেশে। বলেন, বিগত সরকার প্রায় 5 কোটি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করেন। ন্যাশনাল কারিকুলামগুলো সেট করা যায় তাহলে আমার মনে হয় আমরা অনেক আগাতে পারবো। আওয়ামী লীগ খাতটিতে বিপুল পরিমাণ বরাদ্দ রাখলেও অনিয়ম দুর্নীতির কারণে ডিজিটাল বাংলাদেশের কাঙ্ক্ষিত সুফল পায়নি সাধারণ জনগণ। তাই বিএনপি সরকার গঠন করলে আইসিটি খাতকে অগ্রাধিকার দেবে বলেও জানান বক্তারা। বিএনপি ইনশাআল্লাহ বিশ্বাস করে যে রাষ্ট্র পরিচালনা আসলে খুব দ্রুততম সময়ের মাঝে আমরা সামগ্রিকভাবে 10 লক্ষ নতুন কর্মসংস্থান এই সেক্টর থেকে তৈরি করতে পারবো। সবার জন্য পর্যায়ক্রমে ইন্টারনেটটাকে আমরা ফ্রি করতে চাই। অন্ততপক্ষে একটা ডাটা টিয়ার 4 ডাটা সেন্টারের কাজ শুরু করে দেওয়াটা আমাদের প্রথম বছরের মধ্যে শুরু করে দিতে হবে। আর কোনো ডাটা হ্যাক না হয়, আর কোনো ডাটা বাজারে চলে না যায়, এইটা আমরা অ্যাচিভ করতে চাই। অতীতে বিএনপি আইসিটির জন্য আলাদা মন্ত্রণালয় গঠন করে, আর আওয়ামী লীগ আইসিটির নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। আইটি মূল উদ্দেশ্য মানুষের জীবনকে সুখী, সুন্দর করে তোলা, জীবনকে সহজ করে তোলা। সেটা করতে না পারলে কেবল কম্পিউটার, অ্যাপ, টেকনোলজি, আমরা যতই বলি না কেন, ডেটা সেন্টার, কোনো কিছুতে কোনো লাভ। দুর্বৃত্তায়নের হাত থেকে আইসিটি খাতকে বের করার কথাও বলেন তারা। আধুনিক প্রযুক্তিকে আমরা মানুষের কল্যাণে ব্যবহার করি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।
পর্দা নেমেছে মাসব্যাপী অনুষ্ঠিত ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শনিবার পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে ৪০টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্যাভিলিয়ন ও স্টল হিসেবে পুরস্কৃত করা হয়। এবারের মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার মোট ৩২৯টি প্রতিষ্ঠান অংশ নেয়। স্থলী পণ্য এবং বিভিন্ন ধরনের শিল্প পণ্যের একটা সম্ভার দেখার জন্য, এগুলোর একত্রিত একটা সমাবেশ দেখে নাগরিক হিসেবে আমাদের জাতীয় সক্ষমতা সম্বন্ধে একটা ধারণা নেওয়া, আমাদের ভবিষ্যৎ বংশধররা বিভিন্ন ধরনের উদ্ভাবনী চিন্তায় যেন মগ্ন হতে পারে। জমকালো আয়োজনে শেষ হলো দেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা 2025। সান ফাউন্ডেশন ও স্কয়ার টয়লেটিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয় পঞ্চম আসরের গ্র্যান্ড ফিনালে। এতে গাজীপুরের সোহাগ নুরি চ্যাম্পিয়ন, জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা প্রথম ও দ্বিতীয় রানার আপ নওগাঁর এনামুল হক মধু। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্কয়ার টয়লেটিজ লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।